ফাইনালি আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আগে থেকে কাপড় চোপড়গুলো গোছগাছ করে নিছি। এখন আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি। গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত যাওয়া হয়নি। আজকে আর কোনোভাবেই থাকা যাবে না, যত রাতই হোক না কেন আজকের ভিতরে ঢাকা পৌঁছাতে হবে। সকাল সকালই বের হয়ে যাব, এই জন্য ছেলেকেও রেডি করে দিলাম। আমিও সকালে নাস্তা টাস্তা করে ওকে খাইয়ে দিয়ে আমরা দোনো মা ছেলে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখন শুধু বের হওয়ার পালা। আমার ভাই বাহিরে দাঁড়ায় রয়েছে, মা যেন কোথায় গেছে, মাকে ডাকতেছিল। মা আসলেই হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আমারে বাসায় রেখে, যেহেতু ও আমাকে বাসায় রেখে তারপর হচ্ছে দোকানে যাবে, এই জন্য হচ্ছে সকালবেলা বের হচ্ছি। তাহলে 12:30 1টার ভিতরে ঢাকার পৌঁছে যেতে পারবো। আমি বাহিরে এসে দাঁড়াইছি আর মা এখানে আমার ছেলেকে সবকিছু বলে দিচ্ছিল যে বাসায় যায় মাকে জ্বালাবা না, কান্নাকাটি করবা না, ঠিকঠাক মতো খাবা। আর হচ্ছে আমাকে বলতেছিল সব কাজকর্ম ফেলে দিয়ে আগে আমার নাতিরে খাওয়াইয়া নিবা। আর হচ্ছে তোমরা মা ছেলেরা রাত্রের বেলা বেশি একটা জেগে থাকবা না, সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়বা। যেহেতু বেশি রাত জাগার কারণে ইদারিং আমি একটু অসুস্থ হয়ে যাচ্ছি বেশি। আর তাছাড়া ছোট বাচ্চারা অতিরিক্ত রাত জাগলে ওদের মাথার ব্রেনের সমস্যা হয়। বাড়ি থেকে বিদায় নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম, প্রায় রাস্তার কাছে চলে আসছি। বাড়ির সামনে থেকে ভ্যান পাইনি, এই জন্য হচ্ছে মেন রাস্তায় যেতে হচ্ছে। মেন রাস্তায় যাওয়ার জন্য বেশি একটা ঘোরা লাগেনি, চকারারি যাচ্ছি যাতে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারি। আর আমার ছেলেটার অবস্থা দেখেন, কোমরে হাত দিয়ে সে হাঁটতেছিল। আর আমার ভাই তো আগে আগে দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে যাচ্ছিল। আমি আমার ভাইয়ের দিক তাকাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এইবার তো আমার ভাই আমাকে ঢাকার থেকে আসার সময় আগায় নিয়ে আসছে, আবার এখন ঢাকা যাওয়ার সময় উঠিয়ে দিয়ে আসতেছে। এর পরের বার যখন আসবো তখন আর আমার ভাইয়ের মুখটা বাড়িতে দেখতে পারবো না, খুব মিস করবো। সবকিছু ভেবে খুব কষ্ট লাগতেছিল। ভ্যানের ভিতরে উঠে গেছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আমার জন্মস্থানটাকে আমি ভালোভাবে মন দিয়ে দেখতেছি। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে হয়তো বা আবার আসা হবে, আর না হয়তো এই বাড়ি শেষ আসা। বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই, যেতে তো হবে। এরপর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। আমার ভাই গাড়িতে উঠিয়ে দিয়েও বাড়িতে চলে গেছে। আর আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে এতটা লং জার্নি করছি, এই জন্য আর তেমন একটা রিস্ক নেইনি, যেহেতু রাস্তাঘাটের অবস্থাও ভালো না। একদম বাসায় এসে রাত্রে রান্নাবাড়া দিয়ে ভিডিওটা শুরু করছি। ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে দেন সেদ্ধ দিয়ে এখানে আমি টমেটো গুলো ধুয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো টমেটো আমার শাশুড়ি এনে দিয়ে বলতেছে এগুলো ডিপে রেখে দাও, যেহেতু এখন সিজন শেষ, এগুলো পরবর্তীতে যখন আর থাকবে না তখন বের করে খাওয়া যাবে। আমি ভালোভাবে এটাকে ধুয়ে হচ্ছে ছাঁকনিতে সেকে রেখে দেবো। আর এখানে আরো কিছু রান্না করব, সেগুলো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিচ্ছি, মশলাও বের করে নিলাম। এবারকার বাড়ি থেকে আসার সময় তেমন কোনো কিছুই আনিনি, শুধু মা একটু দুধ দিয়ে দিছে। যেহেতু আমার লো প্রেশারের সমস্যা, মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দেয়, এই জন্যই হচ্ছে মা দুধগুলো দিয়ে দিছে। বলছে প্রতিদিন রাত্রে খাবারের পরে হচ্ছে 1 গ্লাস করে দুধ জাল দিয়ে খেয়ে তারপরে হচ্ছে তুমি ঘুমাবা। আসলে মায়েরা এরকমই হয়, যে সন্তান দূরে থাকে তার জন্য বাবা মার একটু ভালোবাসা বেশিই থাকে। তাছাড়া আমার এই শ্বশুরবাড়ির এইখানে আমার আপন বলতে কেউ নেই, শুধু আমি একমাত্র একা। এখানে যদি আমার আপন বলতে কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার স্বামী আর হচ্ছে আমার সন্তান, তাছাড়া কেউই আমার আপন না, সবাই পর। এই জন্যই সবসময় চেষ্টা করি নিজের ঠিক রাখার জন্য, কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই আমার দেখার মতো কেউ থাকবে না। দূর থেকে আমার বাবা মা কষ্ট পাবে, আর আমি অসুস্থ থাকলে আমার বাচ্চাটাও কষ্ট পাবে। এই জন্যই হচ্ছে নিজেকে ঠিক রাখার জন্য যতটুকু সম্ভব এখন থেকে সেটাই করব। টমেটো গুলো ধুয়ে রেখে হচ্ছে এখানে আমি এখন শাকটাও বসিয়ে দেবো। ডিম যেহেতু সেদ্ধ হয়ে গেছে, অনেক আগেই ডিমের জালটা আর কি নিভিয়ে দিছে, এখন শাকটা বসিয়ে দিলাম। লাউ শাকের ভিতরে আলু দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে খেতে, এই জন্য প্রথমে অল্প একটু পানি দিয়ে হচ্ছে আলুগুলো দিয়ে তারপর হচ্ছে শাক, তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, একবারে লবণ দিয়ে হচ্ছে আমি এখন এটা সেদ্ধ করে নেব। ডিমগুলো পরিষ্কার করার আগে হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি, অনেকটা গরম, হাতটা পুড়ে যাচ্ছিল, এই জন্য একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম। শাকটা বলক এসে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, তা না হলে সেদ্ধ হবে না। এদিকে আমি ডিমগুলো পরিষ্কার করে নিছি। আর এই যে আমার ধুয়ে রাখা টমেটো গুলো, এখন এইগুলোর হচ্ছে আমি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে তারপরে হচ্ছে প্যাকেটিং করে ডিপে রেখে দেবো। ডিপে থাকা টমেটো দেখা যায় হুটহাট বের করে রান্না করে ফেলবো, মনে থাকবে না ধুয়ে রাখছে কিনা, এই জন্যই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, যাতে পরবর্তীতে রান্না করলে কোনো সমস্যা না হয়। টমেটো গুলো সব ভালোভাবে মুছে পরিষ্কার করে হচ্ছে প্যাকেট করে তারপরে রেখে দিলাম ডিপের ভিতরে। এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করে নেব। শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, এরপরে এখন তরকারি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি জিরেগুলো ভেজে নিলাম। ডিম বোনার ভিতরে আমার জিরে গুঁড়োটা দিলে খুব ভালো লাগে, জিরেগুলো আগে ভেজে নিছি। এখন হচ্ছে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি।
আর হলুদটা হচ্ছে ডিমের সাথে মেখে দেইনি, পরবর্তীতে দিয়ে হচ্ছে ডিমটা ভেজে নিলাম। ডিম ভাজা ওই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর হচ্ছে কাঁচা মরিচ আর টমেটো দিয়ে একটু ভেজে নিলাম। এরপর হচ্ছে আমি মশলা বাটাগুলো দিচ্ছি। এখানে আমি বাটা মশলা দিছি আদা রসুন বাটা, জিরে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সেগুলো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানোর পরে হচ্ছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিলাম। আর এখানে ভাজা জিরেগুলো গুঁড়ি করে নিচ্ছি। ঝোলের পানিটা ফুটে উঠছে, এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। রান্না বাড়া সব শেষ, এখন হচ্ছে আমি আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি। একই প্লেটে ওর আর আমার খাবারটা নিছি, আগে ওরে খাইয়ে দিব, পরে হচ্ছে আমি খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।